আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাইকে বিজয়ের শুভেচ্ছা। আজকে মানবিকের স্টুডেন্টদের জন্য সেই কাঙ্ক্ষিত ইংলিশ রিটেন কোশ্চেন অ্যানালাইসিস ক্লাস নিয়ে আমি তোমাদের সাথে আছি। বিশেষ করে যারা মানবিকে আছো তাদের জন্য ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা সবাই চাচ্ছিলে যে ইংলিশ, জিকে এবং বাংলার উপর কোশ্চেন প্যাটার্ন কিভাবে আসছিল সেই বিষয়ে একটা ক্লাস নেওয়ার জন্য। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে ধারাবাহিকভাবে আমাদের প্রত্যেকটা বিষয়ের উপর এরকম ক্লাস থাকবে। তো যেহেতু তোমরা ইংলিশের জন্য বেশি চাচ্ছিলে যে যেন ক্লাসটা খুব দ্রুত নিই, তো সেই জন্য আমি সর্বপ্রথম ইংলিশ ক্লাসটাই অ্যারেঞ্জ করেছি তোমাদের জন্য। তো চলো তাহলে আমরা শুরু করি কথা না বাড়িয়ে। তো দেখো এখানে আমি তোমাদের জন্য আজকে সাজিয়েছি 2019-20 সেশনে বি ইউনিটে যে রিটেন কোশ্চেন গুলো আসছিল ইংলিশের, সেই রিটেন কোশ্চেন গুলো আমি একসাথে করেছি তোমাদের জন্য। তো তোমরা আশা করি আজকের ক্লাসটি থেকে উপকৃত হবে এবং তোমরা একটা আইডিয়া করতে পারবে যে কিভাবে আমাদের প্রশ্নগুলো আসে এবং কিভাবে লিখতে হয়। সেজন্য আমি তোমাদের সুবিধার্থে প্রত্যেকটা প্রশ্নের সাথে আমি স্যাম্পল অ্যান্সার যোগ করে দিয়েছি, এখানে অ্যাড করা আছে। তো তোমরা চাইলে এখান থেকেও পড়তে পারো অথবা তোমাদের যে কোনো একটা বই থেকেও তোমরা দেখে নিতে পারো। ইটস আপ টু ইউ। ওকে, তো আমরা আসি। দেখো এখানে আহ, প্রত্যেকটা প্রশ্নের জন্য মার্কস ছিল 4। হুম। তো প্রিলিমিনারি একটা কথা তোমাদেরকে বলে রাখি, দ্যাট মাস্ট বি কেপ্ট ইন ইউর মাইন্ড, দ্যাট প্রত্যেকটা প্রশ্নের মান যেহেতু 4, তার মানে তোমাকে অবশ্যই প্রশ্নের অ্যান্সারটা অপটিমাম লেভেল অথবা তোমার পর্যাপ্ত যতটুকু দরকার, আসলে এমন না যে তুমি 4 নাম্বারের জন্য এমন একটা কোশ্চেন আসছে যেটা তোমার খুবই কমন পড়ে গেছে এবং তুমি এটা খুব ভালো পারো, অথবা তোমার একটা প্যারাগ্রাফ আসছে যেটা তুমি এইচএসসি লেভেলে খুব ভালোভাবে শিখেছো। তো সেটা তোমার জন্য ইজি হবে লিখতে। তো এরকম একটা কোশ্চেন পেয়ে তুমি খুব খুশিতে অনেক বেশি লিখে ফেললা। হ্যাঁ, তো তাতে কি হবে দেখো, অনেক বেশি লেখার কারণে তোমার অন্য একটা প্রশ্নের সময়টা কিন্তু তুমি এখানে কনজিউম করে ফেললা। তো এতে করে তুমি টাইম শর্টেজে পড়বা। তো তোমার অবশ্যই মাথায় রাখতে হবে যেহেতু মার্কস 4, তার মানে 4 মার্কের জন্য তোমার বড়জোর তুমি হাফ পেজ লিখো। হাফ পেজ লিখলেই তোমার মোটামুটি স্ট্যান্ডার্ড হয়ে যাবে। হ্যাঁ, তো স্ট্যান্ডার্ড তুমি একটা ফর্মুলা অথবা স্ট্যান্ডার্ড একটা ফরম্যাট তুমি রাখো তোমার প্রত্যেকটা প্রশ্নের জন্য, যেন তুমি সবগুলা টাচ করতে পারো। এমন যেন না হয় যে একটা প্রশ্ন তুমি ভালো পারো 1 পৃষ্ঠা বা 1.5 পৃষ্ঠা লিখতে গিয়ে তোমার আরেকটা প্রশ্ন তুমি লিখতেই পারবে না, এমন যেন না হয়। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল তোমরা এটা মাথায় রেখে আনসার করা শুরু করবা। আর জিস্ট যে কথাগুলা, মানে মূল যে কথাগুলো আছে সেইগুলা লিখলেই মোটামুটি ভালো একটা মার্ক পাওয়া যায়। তো দেখো আমি কথা না বাড়িয়ে তোমাদেরকে প্রশ্ন অ্যানালাইসিসে নিয়ে যাচ্ছি। তো প্রথম একটা কোশ্চেন আসছিল যে এক্সপ্লেইন উইথ কনটেক্সট। তো এখানে দেখো তোমাকে বলেছে যে এক্সপ্লেইন উইথ কনটেক্সট। কনটেক্সট মানে অবশ্যই তোমার টেক্সচুয়াল কোনো কিছু থেকে আসছে, তোমার ইন্টারের বই থেকে আসছে। তো দেখো প্রশ্নটা বলা আছে যে সিন্স হি ওয়াজ ওল্ড এনাফ টু নো বিগ বয় ডুইং এ ম্যানস ওয়ার্ক দো এ চাইল্ড এট হার্ট। মানে তোমার এখানে তুমি দেখেই বুঝতে পারছো যে এটা কোনো একটা কবিতার লাইন হবে। হ্যাঁ, তো তুমি তুমি যদি কবিতাটা জেনে থাকো অথবা কোন কবিতা থেকে আসছে এটা যদি গেস করতে পারো তাহলে তুমি মোটামুটি লিখতে পারো। তো এই কোশ্চেনটা আসছিল আউট অ্যান্ড আউট কবিতা থেকে। এটা একটা রবার্ট ফ্রস্টের একটা পোয়েম। তো এই পোয়েম সম্পর্কে তুমি যতটুকু জানো, আসলে এটা কি সম্পর্কে লিখা? একটা ছোট্ট বাচ্চা সম্পর্কে লিখা যে কিনা লেবার ছিল। হ্যাঁ, অনেক হার্ড ওয়ার্কিং সে করতো। একটা সময় সে সে মারা যায়। মারা যাওয়ার পরে মানুষজন যারা সেখানে তার কলিগ ছিল যারা কাজ করছে, হ্যাঁ? তারা কিন্তু তার ডেড বডিটা দেখে খুব একটা বেশি স্যাড হয় নাই। এবং তারা অতটাও মানে তাদের ভিতরে কোনো অনুশোচনা কাজ করে নাই বা একটা ছেলে ওভার লেবারিং এর কারণে মারা গিয়েছে। হ্যাঁ? তো এই যে বিষয়গুলা এটা তোমার এই কবিতার মূল ভাব। তো তুমি এটা জানলে মোটামুটি লিখতে পারবা। যেমন দেখো এখানে একটা স্যাম্পল কোয়েশ্চেন এড করে দিয়ে স্যাম্পল অ্যান্সার এড করে দিয়েছি। যেমন ইট ইজ এ ন্যারেটিভ পোয়েম উইথ themes of sympathy and pain. Robert Frost has highlighted the issue of child labor in the skirts. মানে এই যে এখানে তোমার চাইল্ড লেবারের একটা কোর্স কিন্তু লেখা আছে। হ্যাঁ,
তো এই যে বিষয়গুলা তুমি মোটামুটি জানলে তুমি লিখতে পারবা। যেমন এখানে বলছে যে দেখো এখানে বলা আছে যে দ্য বয় পারফর্মস এ ম্যানস টাস্ক, মানে একটা বড় মানুষের টাস্ক একটা ছোট্ট বালক সে কি করেছে, আহ, সে করেছে। যে কাজটা হচ্ছে বড় মানুষের করার কথা সেই কাজটা হচ্ছে একটা চাইল্ড বা একটা ছোট মানুষ করেছে। হ্যাঁ, এই টাইপের জিনিসগুলা। তো এখানে হচ্ছে কি এন্ডিং এ কি ছিল সে বা, মানে এরকম ছিল যে খুবই শকিং এবং ক্রুয়েল ছিল যে মালিক। তারপর হচ্ছে পিপল বিহেভড ইনডিফারেন্টলি টু দ্য ডেথ অফ দ্যাট বয়, মানে ওই যে বাচ্চারা মারা গিয়েছে, মারা যাওয়ার পরেও হচ্ছে তাদের মানুষজন, হ্যাঁ, খুব বেশি যে তারা সিম্পিতি দেখাবে এমন কোনো সাইন তাদের ভিতরে ছিল না। যেমন এখানে লেখা দেখো, দেয়ার আর নো সাইন্স অফ মর্নিং অর স্যাডনেস অন দেয়ার ফেসেস। তো এই জিনিসগুলো তুমি লিখলে মোটামুটি তুমি 4 মার্কস ইজিলি ক্যারি করতে পারবা। তো বেশি কিন্তু না, দেখো এটা লিখলে তোমার হাফ পেজেই হয়ে যাওয়ার কথা। তো এটা গেল ফার্স্ট কোয়েশ্চেন। তো আমরা আসি সেকেন্ড কোয়েশ্চেনে। সেকেন্ড কোয়েশ্চেন আসছিল যে হোয়াট মেজার্স শুড বি টেকেন ইফ সামওয়ান ইজ ইনফেক্টেড বাই ডেঙ্গু ভাইরাস। ওকে, তো এটা হচ্ছে তোমাদের একটা জেনারেল কোয়েশ্চেন, জেনারেল একটা আইডিয়া। জানো যে এই বছরও ডেঙ্গুর প্রকোপ মোটামুটি অনেক বেশি। যে যে ডেঙ্গু হচ্ছে তোমার পিক টাইম হচ্ছে সেপ্টেম্বর, অগাস্ট এবং বড়জোর অক্টোবর, এরপর হচ্ছে আর থাকার কথা না। সেই ডেঙ্গু এখন ডিসেম্বর চলে আসছে, তারপর কিন্তু সরি ডিসেম্বর চলে যাচ্ছে, তারপরেও কিন্তু ডেঙ্গুর প্রকোপ অতটাও কমে নাই। এখন পর্যন্ত কিন্তু ডেঙ্গু ভাইরাসে মানুষ আক্রান্ত হচ্ছে এবং হসপিটালে ভর্তি হচ্ছে। তো ডেঙ্গু ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট অর ইম্পর্টেন্ট টপিক ফর এক্সাম। তুমি এটা ঢাকা ইউনিভার্সিটিতেও পেতে পারো, অথবা অন্য কোথাও লিখিত পরীক্ষার জন্য এইটা একটা হট টপিক। ওকে, তো তুমি হচ্ছে সাধারণত যে জিনিসগুলা বাংলায় জেনে থাকো যে ডেঙ্গু ভাইরাস হলে কি কি করণীয় আছে, তো এই বিষয়গুলা এখানে অ্যাড করে দিলেই হবে। মানে আহামরি বেশি কিছু লেখার দরকার নাই। তুমি যদি জানো যে ডেঙ্গু ভাইরাসটা কি কারণে হয় সেটা তুমি এড করতে পারো। তাহলে তোমার এটা হচ্ছে কি একটা এক্সট্রা ভ্যালু এড করবে তোমার অ্যান্সারে। এবং অবশ্যই টিচার উইল বি ভেরি হ্যাপি টু সি দ্যাট। তো দেখো তোমার এখানে ডেঙ্গু ভাইরাসের হলে কি কি মেজার্স নিতে হবে সেই সম্পর্কে তোমাকে লিখতে বলছে। তো আমি যে এখান থেকে হচ্ছে প্রশ্নের স্যাম্পল অ্যান্সারটা নিয়েছি, সেখানে অনেক বেশি আরো বেশি কথা ছিল যে কিভাবে ডেঙ্গু ভাইরাসটা ডিটেক্ট করা হয়, কিভাবে টেস্ট করা হয়, এই জিনিসগুলো লেখা ছিল। তো আমরা সেদিকে যাব না। আমরা হচ্ছে মেইন যে টপিকটা, মেইন যে পার্টটা তোমার তোমার প্রশ্নে চেয়েছে যে হোয়াট মেজার্স, হ্যাঁ, কি কি ধরনের স্টেপ আমরা নিতে পারি, কি কি ধরনের পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারি। তো দেখো এই যে লাস্ট আমি যেখানে আমার মাউসের কার্সারটা রেখেছি, এখানে দেখো দ্য পেশেন্ট শুড টেক অ্যাসিটামিনোফেন, আই মিন প্যারাসিটামল। ওকে, অ্যাসিটামিনোফেন হচ্ছে একটা প্যারাসিটামলের নেম, কেমিক্যাল নেম। তো দেখো এখানে তুমি সরাসরি লিখবা যে পেশেন্ট শুড টেক অ্যাসিটামিনোফেন অর প্যারাসিটামল টু কন্ট্রোল ফিভার এন্ড রিলিভ পেইন এন্ড শুড নট টেক অ্যাসপিরিন অর আইবুপ্রোফেন। দেখো অ্যাসপিরিন এন্ড আইবুপ্রোফেন, এই যে ড্রাগ গুলা, এগুলো হচ্ছে কি তোমার ব্যথানাশক। তো আমরা মোটামুটি হয়তো জেনে থাকবো যে ডেঙ্গু পেশেন্টের জন্য অবশ্যই তোমার সব ধরনের, মানে এখন পর্যন্ত কোনো ওষুধ ঐরকম ভাবে কার্যকর না। সো সব ধরনের ওষুধ দেওয়া বন্ধ রাখতে হবে, শুধুমাত্র প্যারাসিটামলটা দেওয়া যাবে। শুধুমাত্র প্যারাসিটামল দেওয়া যাবে। উম এছাড়া কোনো ব্যথানাশক ওষুধ এই ডেঙ্গু সময় দেওয়া যাবে না, তাহলে অবস্থা আরো বেশি ক্রিটিক্যাল হতে পারে। হুম? তো এই জিনিসটা তুমি লিখলা, পয়েন্ট আকারেও লিখতে পারো কি কি মেজার্স তুমি লিখে হচ্ছে পয়েন্ট আকারে লিখলা ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে তুমি লিখতে পারো দ্য পেশেন্ট শুড টেক প্লেন্টি অফ রেস্ট এন্ড ড্রিঙ্ক ফ্লুইডস টু প্রিভেন্ট ডিহাইড্রেশন। দেখো যেহেতু ডেঙ্গুর সময় হচ্ছে অনেক বেশি ডিহাইড্রেশন হয়, তো যার কারণে হচ্ছে তোমার প্লেন্টি অফ রেস্ট এবং বেড রেস্ট দরকার, ফুল বেড রেস্ট এন্ড হচ্ছে ড্রিঙ্ক ফ্লুইডস টু প্রিভেন্ট ডিহাইড্রেশন। দেখো অনেক বেশি ফ্লুইড মানে নিতে হয় ডিহাইড্রেশন প্রিভেন্ট করার জন্য। এবং বলা হচ্ছে দেখো অবশ্যই এয়ার কন্ডিশন রুম অথবা হচ্ছে কি আন্ডার এ বেড নেট হোয়াইল হ্যাভ এ ফিভার ইটস ফান্ডামেন্টাল। দেখো যদি তোমার এমন হয় যে যদি অনেক বেশি তোমার জ্বর আসে, সেই ক্ষেত্রে তোমাকে ওই যে আমরা যেটাকে বলি যে কোয়ারেন্টাইন, মানে একটা আলাদা একটা রুমে, হ্যাঁ, আলাদা একটা রুমে তোমাকে রাখতে হবে। কারণ হচ্ছে সেটা যেহেতু মশা কামড়িয়ে অন্য একজনকে কামড়ালে সেটা থেকে হচ্ছে তোমারও হতে পারে। সেই ক্ষেত্রে তাকে আলাদা একটা রুমে রাখাটাই সেফ। তো এই গেল ২ নাম্বার কোয়েশ্চেন। এখন আমরা আসি ৩ নাম্বার কোয়েশ্চেনে। ৩ নাম্বার কোয়েশ্চেন হচ্ছে রাইট অ্যাবাউট দ্য ইন্টারন্যাশনাল রিকগনিশন অফ 7th মার্চ 1971 হিস্টোরিক স্পিচ। দেখো এটা আসলে এখন ইম্পর্টেন্ট
খুব একটা না আমি যতটুকু বুঝি, কারণ আসলে তোমরা সবাই জানো যে 7th মার্চ 1971 এটা হচ্ছে টোটালি শিখ পরিবারের সাথে রিলেটেড। তারপরেও তোমরা জেনে রাখতে পারো এটা একটা ঐতিহাসিক ভাষণ। হ্যাঁ, তো কি চেয়েছে এখানে, চেয়েছে যে ইন্টারন্যাশনাল রিকগনিশন, তোমার হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। কি কি স্বীকৃতি দেওয়া হয়েছে 7th মার্চ 1971 হিস্টোরিক স্পিচকে। তো এই বিষয়টা হচ্ছে তোমরা লিখবা, এখানে লিখতে বলা হয়েছে। তো 1971 এর 7ই মার্চে যে ভাষণ সেইটা কে দিয়েছে, তুমি প্রিলিমিনারি যে ইনফরমেশন গুলা এগুলা দিয়ে শুরু করতে পারো। শেখ মুজিবুর রহমান দিয়েছে, হ্যাঁ? যেটা যে কি দ্য ফাউন্ডিং ফাদার অফ বাংলাদেশ। হ্যাঁ, এই জিনিসগুলো তুমি লিখতে পারো। কোথায় দিয়েছে? রমনা রেস কোর্স ময়দান। হ্যাঁ, এই জিনিসগুলো তুমি লিখলা। লেখার পরে তুমি হচ্ছে ইন্টারন্যাশনালি যে তোমার রিকগনিশনটা আসছে, মাঝখানে অনেক কথা আছে এখানে। স্যাম্পল অ্যান্সার তো এটা হচ্ছে একেক বইয়ে একেকভাবে দেওয়া থাকে। তো তুমি সব ফলো না করলেও হবে। তোমার যে মেইন পার্ট, হ্যাঁ, সেটা তুমি লিখলা। এই যে তোমার স্পিচটা আছে, এই স্পিচটা ইউনেস্কো, হ্যাঁ, ইউনেস্কো হচ্ছে তারা এই ওয়ার্ল্ড হেরিটেজ, ইম্পর্টেন্ট ডকুমেন্টারি হেরিটেজ এই লিস্টে তারা রেজিস্ট্রেশন বা রেজিস্টার্ড করেছে এই ভাষণটাকে। তারা এই ইম্পর্টেন্ট ডকুমেন্টারি হেরিটেজ, ওয়ার্ল্ডস ইম্পর্টেন্ট ডকুমেন্টারি হেরিটেজ, এখানে তারা রেজিস্টার্ড করেছে। তো এই ইনফরমেশনটা থাকলেই মোটামুটি তোমার হয়ে যাবে। এছাড়াও তুমি কবে হয়েছে এই জিনিসটা লিখতে পারো যে 30 অক্টোবর 2017। হুম, তো এই ইনফরমেশন গুলো মোটামুটি দিলেই তোমার একটা স্ট্যান্ডার্ড অ্যান্সার হয়ে যাবে। তো এরপর আসো 4 নাম্বার কোয়েশ্চেন, যেটা হচ্ছে মেনশন দ্য মেইন ফিচার্স অফ দ্য ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। দেখো এখানে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, তো হিউম্যান রাইটস সম্পর্কে তোমরা যারা আর্টসে পড়ো বা হচ্ছে মানবিকে আছো তারা মোটামুটি জেনে থাকবা। এই জিনিসগুলা দেখো, আমি যে জিনিসগুলা তোমাদেরকে বলছি এটা কিন্তু তোমাদের হিউম্যান রাইটস এটা নিয়ে তোমাদের কিন্তু ইংলিশে একটা প্যাসেজ আছে, আছে না? অবশ্যই থাকার কথা। তো ইংলিশ বইয়ে হচ্ছে হিউম্যান রাইটস সম্পর্কে একটা প্যাসেজ আছে। তো ওখান থেকেই তুমি হচ্ছে কিছু ইনফরমেশন জেনে থাকলে সেগুলো জাস্ট প্রেজেন্ট করলেই হয়ে যাবে। তো ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস কবে হয়েছিল এবং সেটা কি কি আসলে তোমার বিষয় কাভার করে, যেমন হচ্ছে সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস হতে পারে, হ্যাঁ, রাইট অফ লাইফ হতে পারে, লিবার্টি, ফ্রি স্পিচ অ্যান্ড প্রাইভেসি। তো এই জিনিসগুলো হচ্ছে তোমার এই ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর আন্ডারে পড়ে। তো এই জিনিসগুলো তুমি লিখলা, তারপর হচ্ছে ইট অলসো ইনক্লুডস ইন ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস। হ্যাঁ, এই জিনিসগুলো তুমি লিখলা। তো তোমার টোটাল যে একটা বিষয়, তোমার এমন না যে তুমি খুব ডিপে যেতে হবে, এত ডিপে যাওয়ার দরকার নেই। তুমি হচ্ছে একজন এক্সামিনার যে হচ্ছে জাস্ট তোমার প্রিলিমিনারি এক্সাম, এটা তুমি হচ্ছে তোমার ইউনিভার্সিটিতে তুমি ঢুকছো, তুমি এত বেশি জানবা না এটাই স্বাভাবিক। তোমার এত বেশি ইনফরমেশন দিতে হবে এমন না, তুমি জাস্ট যে ইনফরমেশন গুলা জানো, বেসিক যে ইনফরমেশন গুলা তোমার আছে, তুমি জাস্ট ওইগুলো গুছিয়ে দিয়ে দাও। হ্যাঁ, তাহলেই হবে, তাহলে তুমি ভালো একটা মার্ক পাবা। তো এত বেশি ক্রিটিক্যালি চিন্তা করার কিছু নেই। তোমার যতটুকু মাথায় আছে তুমি অতটুকুই দাও, কিন্তু গুছিয়ে দাও। ওকে? তো এইগুলো ৪ নাম্বার কোয়েশ্চেন। এখন আমরা ৫ নাম্বার কোয়েশ্চেনে আসছি। দেখো এখানে একটা প্যারাগ্রাফ লিখতে বলছে। চার্মস অফ সিটি লাইফ। সিটি লাইফ নিয়ে একটা তোমাদের প্যাসেজ আছে। তো চার্মস অফ সিটি লাইফ নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে বলছে। তো প্যারাগ্রাফ লিখতে বলেছে বিধায় তুমি যে প্যারাগ্রাফ লিখে ফেলবা একদম আ তোমার ১.৫ পেজ ২ পেজ এরকম না, হ্যাঁ? প্যারাগ্রাফ ঠিক আছে, তারা বলেছে প্যারাগ্রাফ লিখতে। বাট তোমার অ্যামাউন্টটা বুঝতে হবে কতটুকু লিখবা সেটা তোমার নির্ভর করবে তোমার হচ্ছে মার্কস এর উপরে। তোমার মার্কস কত? এখানে মার্কস কিন্তু 4। 4 মার্কস এর জন্য তোমার এত বেশি লেখার কোনো প্রয়োজন নেই। তোমার লিখতে হবে জাস্ট হাফ পেজ। ওকে? হাফ পেজ লিখলেই তুমি মোটামুটি ভালো মার্ক পাবা, অথবা 4 এ 4 ও পেতে পারো তোমার লেখার কোয়ালিটি যদি ভালো হয়। তো দেখো এখানে হচ্ছে চার্মস অফ সিটি লাইফ এর কথা বলছে। চার্মস অফ সিটি লাইফ নিয়ে তোমাদের যে প্যাসেজটা আছে ওইখান থেকে তোমরা মোটামুটি এক্সট্রাক্ট করে যতটুকু জানো ততটুকু লিখলেই হবে। হ্যাঁ, তো আমি আর এটা নিয়ে কথা বলছি না। তো সিটি লাইফ এর কি কি ফ্যাসিলিটিস আছে এগুলো তোমরা জানো। ফাস্ট অ্যান্ড ডাইনামিক লাইফ, বেটার আর্নিং ফ্যাসিলিটিস, বেটার এডুকেশনাল ফ্যাসিলিটিস, বেটার ট্রান্সপোর্ট, কমিউনিকেশন ফ্যাসিলিটিস, বেটার মেডিকেল ফ্যাসিলিটিস, বেটার হেলথ অ্যান্ড স্যানিটেশন ফ্যাসিলিটিস, বেটার রিক্রিয়েশন, সব বেটার। ওকে? তো এই জিনিসগুলো তুমি হচ্ছে জাস্ট লিখে দিলা। তুমি যারা সিটিতে থাকে তারা তো আরো বেশি সুন্দর করে লিখতে পারবে আই গেস। তো এই হলো ৫ নাম্বার। এখন আমরা ৬ নাম্বার কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেন। ৬ টা কোয়েশ্চেনে আসছিল। সবগুলোর মার্ক ছিল 4 করে।
তো 6 নম্বর কোশ্চেনে বলছে যে কমেন্ট অন দ্য সোশিও কালচারাল ভ্যালুস রিফ্লেক্টেড ইন দ্য ফোক সংস অফ বাংলাদেশ। ফোক সংস নিয়েও কিন্তু তোমাদের একটা প্যাসেজ আছে। হ্যাঁ, তো এটা নিয়েও তোমরা মোটামুটি প্যাসেজ থেকে জেনে থাকবে, প্যাসেজটা ভালো করে পড়লেই তোমরা জেনে থাকবে। তো সোশিও কালচারাল ভ্যালুস, হ্যাঁ, এই জিনিসটা তোমাদের বুঝতে হবে। আসলে সামাজিক এবং সাংস্কৃতিক যে ভ্যালুটা আছে ফোক সং এর, এই জিনিসটা তোমাকে হাইলাইট করতে হবে। এই জিনিসটা হাইলাইট করতে পারলেই মোটামুটি তুমি ভালো মার্ক পাবা। যেমন ধরো স্যাম্পল অ্যান্সারে হচ্ছে দেওয়া আছে ফোক সংস কি। ফোক সংস সম্পর্কে তুমি একটা প্রিলিমিনারি একটা ডেফিনেশন টাইপের একটা কথা লিখলা, একটা লাইন লিখে ফেললা। দেন হচ্ছে তুমি আহ, আসলে এই যে ফোক সংস এটা আসলে কি এক্সপ্রেস করে, লাইফস্টাইল, মানুষের লাইফস্টাইল এক্সপ্রেস করে। তারপর হচ্ছে তাদের হোপস, এক্সপেকটেশন, সোরোস এন্ড ড্রিমস। দেখবা যে ফোক সং এ মানুষের সোরো, ড্রিমস, হোপস, এক্সপেকটেশনস এগুলো অনেক ভালোভাবে প্রেজেন্ট করা হয়। তো তুমি এইগুলা হচ্ছে ইনক্লুড করে দিলা কি কি থাকে। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার বলা আছে যে যেমন দেখো যে স্টার্টিং ফ্রম ইন্ডিভিজুয়ালস টু সোসাইটি এন্ড ফ্রম রিলিজিয়ন টু অকুপেশনস ইনফ্লুয়েন্সেস দ্য ফর্ম অফ ফোক সংস। মানে এই ফোক সং দ্বারা হচ্ছে মোটামুটি সবাই ইনফ্লুয়েন্স হয়। তারপর হচ্ছে ফোক সংস অফ বাংলাদেশের কি কি তোমার কালচারাল ভ্যালু আছে, কালচারাল হেরিটেজ অবশ্যই, কারণ ফোক সং বাংলাদেশে অনেক বেশি জনপ্রিয় এবং এটা একটা কালচারাল হেরিটেজ অবশ্যই। হ্যাঁ, কেন কালচারাল হেরিটেজ, তারপর এই যে এখানে হচ্ছে নেচার, এনভায়রনমেন্টাল, সিজনাল ডাইভার্সিটি অ্যাডস টু দ্য বিউটি অফ ফোক সংস। মানে ফোক সং এর মধ্যে কি কি থাকে, বাংলাদেশের প্রকৃতি নিয়ে থাকতে পারে, বাংলাদেশের এনভায়রনমেন্ট নিয়ে থাকতে পারে, হচ্ছে সিজনাল ডাইভার্সিটি নিয়ে থাকতে পারে। তো এই জিনিসগুলো তুমি লিখে দিলা। ওকে, তো মোটামুটি তোমার এভাবে অ্যান্সার করলেই তুমি ফুল মার্ক পাবা। তো আমি আজকে তোমাদের সাথে ক্লাসটা ছিল হচ্ছে 2019-20 সেশনের যে প্রশ্নগুলো আসছিল সেটা নিয়ে। তো আমি নেক্সট চেষ্টা করব এর আগে অর্থাৎ 2017-18 যে কোশ্চেন গুলো আসছিল সেটা নিয়ে আরেকটা ক্লাস করতে। আর তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট যে তোমরা অবশ্যই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবে এবং হচ্ছে কোশ্চেন গুলো আমি যেভাবে বলছি, যেভাবে প্রেজেন্ট করবা পরীক্ষার খাতায়, সেইভাবে এখন থেকে প্র্যাকটিস করা শুরু করবা। ঠিক আছে? তুমি এই যে কোশ্চেন গুলো আমি এখানে আজকে অ্যানালাইসিস করলাম, এই কোশ্চেন গুলা থেকেও তুমি প্র্যাকটিস শুরু করতে পারো। তুমি একটা প্রশ্ন নিলা, নিয়ে হচ্ছে সেই প্রশ্নটা তোমার নিজের মতো করে লিখতে ট্রাই করলা যে তুমি আসলে কতটুকু পারো। হ্যাঁ, তো এই জিনিসগুলা হচ্ছে তুমি করতে পারো। তোমরা চাইলে হচ্ছে তোমাদের থেকে যদি আমি ভালো রেসপন্স পাই, তাহলে তোমাদের জন্য আলাদা একটা গ্রুপ খুলতে পারি, মেসেঞ্জার গ্রুপ, যেখানে হচ্ছে তোমরা প্রশ্নের অ্যান্সার গুলা লিখে আপলোড দিলা, আমরা হচ্ছে ইভালুয়েট করে দিলাম যে সব ঠিক আছে কিনা। তো তার জন্য তোমাদেরকে অবশ্যই হচ্ছে তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে তোমরা আমাদের এই গ্রুপ সম্পর্কে জানিয়ে দিবা। জানিয়ে দিলে তারাও এড হতে পারলো, তারাও উপকৃত হতে পারলো তোমার পাশাপাশি। ঠিক আছে? তো এই জিনিসটা তোমাদের মধ্যে একটা ভালো কমিউনিটি তৈরি করবে। তো আশা করি ক্লাসগুলো তোমাদের কাছে ভালো লাগবে এবং হেল্পফুল হবে। আমি পরবর্তীতে টপিক বেসড ক্লাস নিব প্রত্যেকটা বিষয়ে, গ্রামার, তারপর হচ্ছে রিটেন পার্ট। কিন্তু আমি চাচ্ছি যে আগে অ্যানালাইসিস ক্লাসগুলো শেষ করি। তোমাদের ভালো রেসপন্স পেলে আমি প্রত্যেকটা টপিকের উপর আলাদা আলাদা করে ক্লাস নিব। ওকে, তো তোমরা ভালো থাকো। নেক্সট ক্লাস অবশ্যই আসবে, হয়তো বাংলা নয়তো হচ্ছে জিকে অ্যানালাইসিস ক্লাসে আসবে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো এবং তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে জানাতে পারো, আমাকে জানাবা। এবং আমাদের যে গ্রুপের মডারেটর ভাইয়ারা আছে, মডারেটর ভাইয়াদেরকেও তোমরা জানাবা। তোমাদের যে কোনো প্রবলেম তারা হচ্ছে তোমাদেরকে সাপোর্ট দিবে। ওকে, তো ঠিক আছে, তো ভালো থাকো তোমরা। আল্লাহ হাফেজ।